ভাবুন তো, এমন একটি ট্রেনে আপনি বসে আছেন যার গতি ঘন্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি। জানালার বাইরে পাহাড়, নদী আর বরফে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর মুহূর্তের মধ্যেই পেছনে চলে যাচ্ছে। কয়েক ঘন্টা আগেও আপনি ছিলেন চীনের উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহরে, আর এখন পৌঁছে যাচ্ছেন রাজধানী বেইজিংয়ে। এই যাত্রা শুধু এক শহর থেকে আরেক শহরে যাওয়ার গল্প নয়, এই যাত্রার ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু সিদ্ধান্ত যা আগামী কয়েক দশকে দক্ষিণ এশিয়ার অর্থনীতি, বাণিজ্য এবং কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। আর এবার একটু কল্পনা করুন বাংলাদেশের কথা। যদি একদিন সকালে আপনি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে একটি অত্যাধুনিক দ্রুতগতির ট্রেনে ওঠেন, হাতে এক কাপ গরম চা, ট্রেনটি ধীরে ধীরে ছাড়ল, তারপর কয়েক মিনিটের মধ্যেই ঘন্টায় কয়েকশো কিলোমিটার গতিতে ছুটতে শুরু করলো। জানালার বাইরে সব কিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই আপনি পৌঁছে গেলেন চট্টগ্রামে। তারপর সেই একই রেলপথ দেশের সীমানা ছাড়িয়ে মিয়ানমারের ভেতর দিয়ে সরাসরি যুক্ত হয়ে গেল চীনের বিশাল বাজারের সঙ্গে। কিছুদিন আগেও এই দৃশ্যকে হয়তো মানুষ কল্পবিজ্ঞান বলে উড়িয়ে দিত, কিন্তু আজ বাস্তবতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এই ধরনের পরিকল্পনা নিয়ে রাষ্ট্রপ্রধানরা আনুষ্ঠানিকভাবে আলোচনা করছেন। আর সেই কারণেই সাম্প্রতিক বাংলাদেশ চীন সম্পর্ককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে দুই দেশের শীর্ষ নেতৃত্ব শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই কথা বলেননি। আলোচনার বড় একটি অংশ জুড়ে ছিল ভবিষ্যতের বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, শিল্পায়ন এবং আঞ্চলিক সংযোগ। বিশেষ করে এমন একটি করিডোরের ধারণা সামনে এসেছে যা বাস্তবায়িত হলে বাংলাদেশের অবস্থান পুরো অঞ্চলে নতুন মাত্রা পেতে পারে। এই করিডোরের মূল ধারণা খুবই সহজ, কিন্তু এর প্রভাব হতে পারে অসাধারণ। চীনের উনান প্রদেশ থেকে শুরু করে মিয়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত একটি সমন্বিত সড়ক, রেল এবং বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যদি এটি বাস্তবে রূপ পায়, তাহলে বাংলাদেশের জন্য চীনের বিশাল বাজারে পৌঁছানো আগের যে কোনো সময়ের তুলনায় অনেক সহজ হয়ে যেতে পারে। বর্তমানে বাংলাদেশের রপ্তানিকারকদের একটি বড় অংশকে সমুদ্রপথের ওপর নির্ভর করতে হয়। এতে সময় যেমন বেশি লাগে, তেমনি পরিবহন ব্যয়ও বেড়ে যায়। কিন্তু স্থলভিত্তিক একটি কার্যকর করিডোর তৈরি হলে অনেক পণ্য তুলনামূলক কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবে। এর ফলে রপ্তানিকারকদের প্রতিযোগিতা করার সক্ষমতাও বাড়তে পারে। তবে এই ধারণা একেবারে নতুন নয়। বহু বছর আগে বাংলাদেশ, চীন, ভারত এবং মিয়ানমারকে নিয়ে একটি আঞ্চলিক অর্থনৈতিক করিডোরের পরিকল্পনা সামনে এসেছিল। সেটি পরিচিত ছিল BCIM নামে, কিন্তু বিভিন্ন ভূ-রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিযোগিতা এবং কৌশলগত দ্বন্দ্বের কারণে সেই উদ্যোগ কখনো বাস্তবায়নের পর্যায়ে পৌঁছতে পারেনি। আজকের পরিস্থিতি কিন্তু আগের মতো নেই। বিশ্ব অর্থনীতি বদলেছে, সরবরাহ ব্যবস্থা বদলেছে, আর বড় শক্তিগুলোর কৌশলও পরিবর্তিত হয়েছে। ফলে নতুন বাস্তবতায় আবারও করিডোর নিয়ে আলোচনা শুরু হওয়ায় আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন এক জায়গায় যেখানে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে স্বাভাবিক একটি সেতুবন্ধন তৈরি করা সম্ভব। এই অবস্থানকে অনেকেই বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ হিসেবে দেখছেন। তবে সুযোগ যত বড়, চ্যালেঞ্জও তত বড়। একটি করিডোর শুধু রাস্তা বা রেললাইন নির্মাণের বিষয় নয়, এর সঙ্গে জড়িত থাকে সীমান্ত নিরাপত্তা, কাস্টমস ব্যবস্থা, অবকাঠামো, বিনিয়োগ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রতিবেশী দেশগুলোর পারস্পরিক আস্থা। বিশেষ করে মিয়ানমারের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এই পুরো পরিকল্পনার অন্যতম বড় অনিশ্চয়তা। কারণ স্থলপথে সংযোগের বড় অংশই সেই দেশের ভেতর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেখানে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ছাড়া এত বড় প্রকল্প বাস্তবায়ন সহজ হবে না। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতাও এখানে কাজ করছে। দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার নিয়ে বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। তাই বাংলাদেশের প্রতিটি বড় অবকাঠামোগত সিদ্ধান্ত এখন শুধু অর্থনৈতিক বিষয় নয়, বরং কৌশলগত গুরুত্বও বহন করে।
এই কারণেই সাম্প্রতিক আলোচনা শুধু ঢাকা বা বেজিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। নয়াদিল্লি, ওয়াশিংটন, টোকিও এবং ইউরোপের নীতি নির্ধারকরাও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কারণ বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আগামী কয়েক দশকের বাণিজ্যিক এবং কৌশলগত প্রতিযোগিতায় বাংলাদেশের ভূমিকা কী হবে সেটি এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে আরও বড় আলোচনা। কারণ শুধু করিডর নয়, এই সফরের আরেকটি বিষয় আন্তর্জাতিক অঙ্গনে সমানভাবে আলোচনার জন্ম দিয়েছে। সেটি হলো বাংলাদেশে উচ্চ গতির রেল ব্যবস্থার সম্ভাবনা। এই স্বপ্ন বাস্তবে কতটা সম্ভব, এর ব্যয় কত হতে পারে, আর এটি কি সত্যিই বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে, নাকি বিশাল ব্যয়ের একটি দীর্ঘমেয়াদী প্রকল্পে পরিণত হবে? এই প্রশ্নগুলোর উত্তরেই রয়েছে পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়।